মুভির শুরুতে আমাদের দেখানো হয় ইস্তাম্বুল ভ্রমণের সময় এক ব্রিটিশ মহিলা, তার নাম অ্যাথেলিয়া। তিনি বিজ্ঞান এবং পুরনো কাহিনীর মধ্যে সংযোগ সম্পর্কে একটি সম্মেলনে বক্তৃতা দেবেন। যখন তিনি প্লেন থেকে নেমে যান তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। খাটো ও কুৎসিত চেহারার একটা লোক এসে অ্যাথেলিয়ার লাগেজ টেনে ধরে এবং বলে, তুমি কি ইস্তাম্বুলের রহস্য সম্পর্কে জানো না? মজার ব্যাপার হলো এই লোকটিকে অন্য কেউ লক্ষ্য করে না, কিন্তু অ্যাথেলিয়া যখন তার সহকর্মীদের ডাক দেয় ততক্ষণে সে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে ওঠার পর তার বন্ধুদের সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে সে কথা বলে। তারা তো সে কথা বিশ্বাস করেই না, উল্টো হাসাহাসি করে ব্যাপারটি উড়িয়ে দেয়। তারপর আমাদের দেখানো হয় অ্যাথেলিয়া একটি হোটেল রুমে প্রবেশ করে। অনেকগুলো মানুষ ভর্তি একটা বিশাল হল রুমের মধ্যে অ্যাথেলিয়া বিজ্ঞান এবং পুরানো কাহিনীর মধ্যে সংযোগ সম্পর্কে কথা বলতে শুরু করে। হঠাৎ সে সামনে দেখতে পায় লম্বা সাদা পোশাক পরা একটি বিশাল আকৃতির মানুষ। অ্যাথেলিয়া কিছুটা ঘাবড়ে যায়। কিছু বুঝতে না বুঝতেই সেই মানুষটা হা করে তার সামনে এগিয়ে আসলে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরে তার দর্শকদের হাততালি নিয়ে। কনফারেন্স শেষ হওয়ার পর অ্যাথেলিয়া উপস্থিত সবার মনোযোগ আকর্ষণের জন্য হাত তুলিয়ে বুঝিয়ে দেয় যে সে ভালো আছে। দৃশ্যপট পাল্টে যায়। ইস্তাম্বুলের একটি পুরনো বাজার। 3 কামরা বিশিষ্ট পুরাতন একটা জিনিসের দোকান দেখতে শহরের কেন্দ্রস্থলে যায় সে। এখানে অনেকগুলো জিনিসের মধ্যে সে একটি নীল বোতল খুঁজে পায়। এত কিছু থাকার পরেও সে ওই বোতলটিকেই কিনে নিয়ে হোটেল রুমে প্রবেশ করে। পরদিন সকালে বোতলটি ধোয়ার জন্য বেসিনে গেলে ঘটে যায় এক মহাবিপত্তি। সমস্ত ঘর ধোঁয়ায় ভরে যায় আর মুহূর্তের মধ্যে সেখান থেকে একটা জিন বের হয়ে আসে। ঘরের বেশিরভাগ জায়গায় এখন একাই দখল করে নিয়েছে সে। অ্যাথেলিয়া সাহস করে তার সাথে বিভিন্ন ভাষায় কথা বলার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে বুঝতে পারে জিন তার ভাষায় কথা বলতে পারে না এবং ওই জিন এও নিশ্চিত করে যে অ্যাথেলিয়া যেন তাকে ভয় না পায়। সে কথা বলার সময় চারপাশে ঘরের সমস্ত জিনিস স্পর্শ করে টিভি চালু করে এবং দ্রুত তার ইলেকট্রিক ট্রান্সমিশনের মাধ্যমে ইংরেজি শিখে ফেলে। তারপরে জিন অ্যাথেলিয়াকে তার 3টি ইচ্ছার কথা বলে, কিন্তু সে ইচ্ছা পূরণের ব্যাপার নিয়ে বেশ একটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ হঠাৎ করে সে কি ইচ্ছার কথা বলবে সে নিজেই বুঝতে পারছিল না। তাই সে এই বিষয়ে চিন্তা করার জন্য জিনের কাছে কিছু সময় চেয়ে নেয়। কথার এক পর্যায়ে সে তার জীবনের গল্পের কিছু অংশ তার সাথে শেয়ার করে, যা সে কখনো কাউকে বলেনি। যখন সে একটি অল গার্লস বোর্ডিং স্কুলে অধ্যয়নরত ছাত্রী ছিল তখন সে খুব একা ছিল। হঠাৎ কোনো একদিন তাকে এক রহস্যময় অতি প্রাকৃতিক ছেলে এসে তার সাথে মাঝে মাঝে দেখা করত। অ্যাথেলিয়ার কঠিন সময়গুলোতে ওই রহস্যময় ছেলেটি প্রায় সময় তাকে সঙ্গ দিত। তারা এমন ভাষায় গল্প করত তা কেবল শুধু তারা নিজেরাই বুঝতে পারত। এমন করে চলতে থাকলে একসময় সে সন্দেহ শুরু করলো এবং নিজেকে সে বোবা ভাবতে থাকে। কি যেন মনে করে সে হঠাৎ একদিন স্কুলের চুল্লিতে তার সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেয়। আর এই ঘটনার পর থেকে সে ওই ছেলেটিকে আর কখনোই দেখতে পায়নি। হঠাৎ দরজায় কে যেন নক করছিল। সকালে নাস্তার জন্য হোটেল থেকে লোক আসছে। সে দরজায় গিয়ে ডোন্ট ডিস্টার্ব সাইন লাগিয়ে দিয়ে আবার রুমে চলে আসে। সে ঘুরে এসেই বুঝতে পারে যে জিন তার আকার পাল্টিয়েছে এবং এই সময়ের মধ্যেই সে হোটেলের নাস্তার থেকেও ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করছে তার জন্য। ফিরে এসে সে তার ইচ্ছার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাথেলিয়া ওকে জিজ্ঞেস করে যে কিভাবে জিন এতদিন বোতলের মধ্যে বন্দী হয়েছিল। তারপর জিনটি বলতে থাকে এইটা নাকি তার 3য় বন্দি দশা, কারণ সে 3 বার কোনো না কোনোভাবে কোনো মেয়ে মানুষের খপ্পরে পড়েছিল। সে মেয়ে মানুষদের সাথে কোনোভাবেই সবসময় ভালোভাবে কথা বলতে পারতো না। ঘটনা শুরু হয়েছিল যখন জিন ও তার চাচাতো বোন সাবা রানীর মধ্যে তাদের সম্পর্ক শুরু হয়। সাবা ছিল সেই দেশের রানী যে ছিল অর্ধেক জিন এবং অর্ধেক মানুষ। তার পায়ে ঘন কালো চুলের গ্লেড ছিল। এই জিন ছিল তার ভালো মন্দের সাথী আর তার একটা আত্মবিশ্বাস ছিল যে সে সব সময় স্বাধীন। তার যখন খুশি তখন সে তার কাছে যাওয়া আসা করত। সে আশাবাদী ছিল কোনো একদিন হয়তো সে তার স্বামী হতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত এক প্রভাবশালী জাদুকর রাজার আগমনের সাথে সাথেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। জাদুকর রাজা সাবা রানীকে প্ররোচিত করার জন্য বিশাল এক মরুভূমি পাড়ি দিয়ে তার কাছে চলে আসছে। সেই সময় জিন সাবাকে সতর্ক করছিল আর সাবা ওকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোনো মানুষ তার কখনো কোনোভাবেই তার মন জয় করতে পারবে না। কিন্তু অবশেষে সাবা তার কথা রাখতে পারেনি। ওই ভিনদেশি রাজার আকর্ষণের কাছে সে আত্মসমর্পণ করে। এমনকি বিয়ের পর তার সাথে রাত কাটানোর জন্য সে তার পায়ের চুল নিজে থেকে পরিষ্কার করে ফেলছিল। এই সময়গুলোর মধ্যে জাদুকর রাজা জিনের সাথে সাবার সংযোগ বুঝতে পারে। তখন সে আর দেরি না করে তার জাদুর দক্ষতা ব্যবহার করে জিনকে একটি পিতলের বোতলের মধ্যে বন্দী করে এবং সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তখন একটা পাখি উড়ে এসে সেটাকে সাগরের মাঝখানে নিয়ে যায়। জিনেরা তো ঘুমায় না, তাই প্রথম 100 বছর জিন না ঘুমিয়েই তার ভাগ্যের পরিবর্তনের জন্য প্রার্থনা করে যাচ্ছিল। কিন্তু
কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত সে বোতলের মধ্যে থাকার জন্য প্রার্থনা শুরু করে, এই আশায় যে কিছু না পাওয়ার ইচ্ছা থাকলে অন্তত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। দুর্ভাগ্যবশত জিনদের কোনো ইচ্ছা না থাকাটাই মৃত্যুর একটা কাছাকাছি জিনিস। যাই হোক, এবার জিন অ্যাথেলিয়ার কাছে প্রশ্ন করে এখন অ্যাথেলিয়ার মন কি চায়। তখন আমরা অ্যাথেলিয়ার ব্যাপারে কিছু জানতে পারি। সে পূর্বের পরিচিত একজন ব্যক্তিকে বিয়ে করছিল, কিন্তু বিয়ের পরে তার একটি গর্ভপাত হওয়ার কারণে তাদের মধ্যে সম্পর্কের ভাঙন সৃষ্টি হয়, আর তারা ধীরে ধীরে বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায়। তার স্বামী নতুন এক প্রেমিকের সাথে চলে গিয়েছে। আজ অবধি অ্যাথেলিয়া তার স্বামীর সবকিছু বাড়ির একটি বক্সে ভরে রাখে। একদিন তার স্বামী অ্যাথেলিয়াকে বলছিল তার আবেগ নাকি আগের থেকে কমে গিয়েছে। অ্যাথেলিয়া এ ব্যাপারে কিছু না বলে চুপচাপ শুধু সম্মতি জানায়, আর তারপর অ্যাথেলিয়ার গল্প থেমে যায়। জিন তখন শপথ করে অ্যাথেলিয়াকে সম্মান দিয়ে আবার 3টি ইচ্ছার কথা বলে, কিন্তু সে না শোনার ভান করে ব্যাপারটি এড়িয়ে যায়। আর জিন আশ্চর্য হয়ে যায় কেন সে ইচ্ছা করতে পারছে না, কারণ তার সামনে এখন মানুষের কোনো ইচ্ছা না থাকাটাই তার মৃত্যুর সমান। এর ফলে জিন ব্যথায় ফুলিয়ে গিয়ে অদ্ভুত একটা আকার ধারণ করে। জিন তখন অ্যাথেলিয়াকে নিশ্চিত করে যে তার খারাপ কোনো পরিণতি এড়াতে হলে কোনো না কোনোভাবে তাকে ইচ্ছা করতেই হবে। এই ইচ্ছা না করা তার জন্য কতটা ভয়াবহ ক্ষতি নিয়ে আসছিল সেই বিষয়টা প্রমাণ করার জন্য জিন এবার অ্যাথেলিয়াকে তার দ্বিতীয় বন্দিদশার গল্প শোনাতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একদল জেলে মাছ ধরতে গিয়ে একটা পাথর খুঁজে পায়। তারপর থেকে এই পাথর নানা উপায়ে হাত বদল হয়ে শেষ পর্যন্ত একটা দেয়ালের খিলান হিসেবে আটকে থাকে। সেই জায়গায় গুলতেন নামের একটা মেয়ে রাজকুমার মোস্তফার উপর গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করার সময় ওই পাথরটাকে খুঁজে পায়। গুলটেন রাজদরবারের দাসীদের প্রাসাদের আঙ্গিনায় একজন দাসী হিসেবে থাকতেন। বেশ কৌতূহল নিয়ে বোতলটি খোলার পর জিন কয়েকশো বছর পর সেখান থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় গুলতেন জিনকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন সে জেগে ওঠে, জিন গুলতেনকে 3টি ইচ্ছের কথা জানায়। গুলতেন বেশ চতুর প্রকৃতির একটা মেয়ে। তার প্রথম ইচ্ছা হচ্ছে সে যেন রাজকুমার মোস্তফার স্ত্রীদের মধ্যে কোনো একজন হয়। তখন জিন গুলটেনের ইচ্ছা পূরণ করে, তাকে বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেয়। আর গুলটেন তেলের শিশিটাকে একটা গোপন বাথরুমের মেঝের ভারী টাইলসের নিচে লুকিয়ে রেখে তার জীবন উপভোগ করছিল। এই তেলের বোতলের গুণের কারণেই রাজকুমার গুলটেনকে খুঁজে বের করে স্ত্রীর মর্যাদা দেন। গুলটেনের অন্য 2টি ইচ্ছা আসার জন্য অপেক্ষা করার সময় জিন পুরো মহল ঘুরে বেড়ায় এবং বিভিন্ন মানুষের সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা নিতে থাকে। এভাবেই তার দৃষ্টি চলে যায় হুররামের দিকে, যিনি ছিলেন সুলতানের প্রিয় দাসী। হুররাম মোস্তফার পরিবর্তে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাতে চেয়েছিল, তাই সে রাজকুমার মোস্তফার উপর ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে জিন বেশ চিন্তিত হয়ে পড়ে যে গুলতান না জানি কোনো ভয়ঙ্কর রাজনৈতিক পরিকল্পনায় ফেসে যায়। তাই তাকে সতর্ক করার চেষ্টা করছিল সে, কিন্তু সে জিনের কথা শোনেনি এবং সে তার দ্বিতীয় ইচ্ছে স্বরূপ জিনের কাছে মুস্তফার সন্তানের মা হতে চায়। হুররামের ষড়যন্ত্রের শিকার হয়ে সুলতান সৈন্যদেরকে দিয়ে নিজ পুত্র রাজকুমার মোস্তফাকে হত্যা করে। এদিকে গুলটেন গর্ভবতী হওয়া সত্ত্বেও কখনো সে শুয়ে থাকার চেষ্টা করেনি। আসলে সে যে রাজকুমার মুস্তফার সন্তানের মা হতে যাচ্ছে এই বিষয়টা প্রাসাদের চারপাশে সবাইকে দেখিয়ে নিশ্চিত করার চেষ্টা করছিল যে পরবর্তী রাজপুত্রকে সে নিজের পেটে বহন করছে। সুলতান যখন এই সম্পর্কে জানতে পারে তখন জিন গুলটেনের সাথে দেখা করতে গিয়ে তাকে সতর্ক করে তার পরবর্তী ইচ্ছা যেন সে তাড়াতাড়ি বলে, কারণ মহলের পরিস্থিতি ভালো না, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু গুলটেন তাকে বিশ্বাস করেনি। তার ধারণা ছিল যে রাজকুমার এসে তাকে বাঁচাবে। রাজকুমার যে পিতার হাতের ষড়যন্ত্রের বলি হয়েছে তা সে কি করে জানবে? তখন সে জিনের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায়। জিন তাকে বাঁচার জন্য সাহায্য করছিল, কিন্তু ওই ঘাতকদের কোনো একজন শয়তান ইবলিসের অনুসারী ছিল এবং জিনকে বাধা দেওয়ার সে ক্ষমতা রাখত। এতক্ষণে গুলদেনকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। জিন তাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছে। এখন সব মিলিয়ে বিপাকে পড়ে আছে জিন। তৃতীয় ইচ্ছা অসম্পূর্ণ হওয়ার কারণে জিন এই পৃথিবীতে আটকে ছিল। যতক্ষণ না সে ইচ্ছা পূরণের জন্য অন্য কাউকে খুঁজে পায় ততক্ষণ পর্যন্ত সে জিনের রাজ্যে ফিরে যেতে পারবে না। সব কথা বিশ্বাস করলেও অ্যাথেলিয়া এই গল্পটা খুব ব্যঙ্গাত্মক মনে করে। জিন আবারও অ্যাথেলিয়াকে বোঝানোর চেষ্টায় ছিল যে কোনো ইচ্ছা না করা মানে তাকে ধ্বংস করা। জিন অ্যাথেলিয়ার ভুল ধারণা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য তার পরের গল্প চালিয়ে যায়। গুলটেনের মৃত্যুর পর জিনটি একটি অদৃশ্য শক্তি হিসেবে পুরো মহল জুড়ে ঘুরে বেড়ায়। তখনও তার ওই বোতলটি গোসলখানার টাইলসের মেঝের নিচেই লুকিয়েছিল। প্রায় 100 বছর ধরে সে বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। কোনো একদিন রাজকুমার মুরাদ এবং তার ছোট ভাই নিয়াহু তার উপস্থিতি অনুভব করতে সক্ষম হয় এবং তারা ওই গোপন বাথরুমটি খুঁজে পায়। তারা প্রায় মেঝের টালি ঠেলে উপরে উঠতে পারছে। এমন সময় তাদের মা এসে তাদেরকে বাধা দেয়। জিন খেয়াল করে মুরাদের পায়ে লম্বা চুল ছিল,
যা থেকে বোঝা যায় সে সাবা রানীর বংশধরদের কেউ একজন হবে। তাই জিন আবার তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মুরাদকে 14 বছর বয়সে সিংহাসন গ্রহণ করতে হয়েছিল এবং তার জীবনের সমস্ত সময় রাজনীতিতে পরিণত হয়েছে। যখন মুরাদ যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে যুদ্ধ করে বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে রাজ্য জয় করে, তখন তার মা তার ছোট ভাই নিয়াহুদকে এক পাল নারীর সাথে একটি কক্ষে বন্দী করে রাখে, এই আশায় যে একজন পুরুষ উত্তরাধিকারী তৈরি করবেন এবং সিংহাসনে পরিবারের মর্যাদা রক্ষা করবে। মোটা মহিলাদের সাথে প্রতিদিন সময় কাটানোর ধারণাটা নিয়াহুদ বেশ পছন্দের একটা ব্যাপার ছিল। যুদ্ধ শেষে মুরাদ যখন প্রাসাদে ফিরে আসে তখন তার হৃদয় রক্ত ও আঘাতে পৌঁছে গিয়েছে। সম্ভাব্য প্রতিযোগিতার জন্য সে তার ছোট ভাইকে নিয়ে বেশ আগ্রাসী ছিল। একদিন সে তাকে হত্যা করার জন্য তার কামরায় চলে যায়। ঠিক সেই সময় তার মা এসে তাকে থামিয়ে দেয়। এইটা বোঝায় যে নিয়াহু যুদ্ধের কোনো পরিকল্পনা করতে পারবে না, এমনকি সে রাজ্যের সিংহাসনও চালাতে পারবে না। মুরাদ প্রায় সময় মাতাল থাকতো। তাকে ভুলিয়ে রাখার জন্য তার মা বিভিন্ন গল্পকারদের নিয়োগ করছিল, কিন্তু মুরাদ তাদের মধ্যে যাকে অপছন্দ করত এবং যদি তারা যথেষ্ট দ্রুত সময়ে পালাতে না পারে তবে তাদের নৌকায় ভাসিয়ে দিয়ে তাকে তীর ছুঁড়ে হত্যা করা হতো। এর মধ্যেই একদিন একজন বৃদ্ধ লোক শেষ পর্যন্ত গল্প দিয়ে তার মন রক্ষা করতে সক্ষম হয় এবং মুরাদের একমাত্র প্রিয় বন্ধু হয়ে ওঠে। এর কিছুদিনের মধ্যেই ওই বৃদ্ধ লোকটি মারা গেলে মুরাদ খুব কষ্ট পায়, আর সেই দুর্বল মানসিক মাতাল অবস্থায় জিন মুরাদের মনোযোগ আকর্ষণ করতে সফল হয়। সে মাতাল অবস্থায় পরিত্যক্ত গোপন বাথরুমটি আবার খুঁজে পাইছিল। মুরাদ এতটাই দুর্বল ছিল যে সে দরজা খুলতে পর্যন্ত ব্যর্থ হয় আর শেষ পর্যন্ত গন্তব্যে যেতে পারেনি। এই ঘটনার কিছুদিন পর মুরাদও মারা যায়, আর তারপর থেকে জিন আবার একা হয়ে পড়ে। কিছুদিন পরে এই নিয়াহুকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করা হয়, যদিও সে তার এই কাজ ঠিকঠাক মতো করতে পারবে না, কিন্তু কিচ্ছু করার নেই। সিংহাসনে বসার পর সে তার প্রিয় উপপত্নী সুগার ল্যাম্পকে তার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, আর এই কারণে সুগার ল্যাম্প মহলের সমস্ত জায়গা জুড়ে মুক্তভাবে বিচরণ করতে পারত। একদিন অবশেষে ওই গোপন বাথরুমটি সে খুঁজে পায়। গোসল শেষে ফেরার সময় তার মস্ত সাইজের দেহখানা পা পিছলে পড়ে যায় সেই টাইলসের উপর। তার ভরে টাইলস ভেঙে খান খান হয়ে গিয়েছিল, আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে জিন বেরিয়ে এসে নিজের অস্তিত্ব ফিরে পায়। সুগার ল্যাম্প জিনকে বিশ্বাসই করতে পারছিল না। যখন সে তার সামনে এসে 3টি ইচ্ছার কথা ভিক্ষা করে, তখন সুগার ল্যাম্প কি যে মনে করে এমন একটা ইচ্ছা করে যে জিনকে আবার সেই বোতলের মধ্যেই ফিরে যেতে হয়। অ্যাথেলিয়ার কাছে এই গল্পটা আবারও প্রমাণ করে যে ইচ্ছা না করা জিনদের জন্য একটি খারাপ ধারণা। এরপরে অ্যাথেলিয়া দ্রুত 3টা ইচ্ছা পোষণ করে, কিন্তু সেগুলো খুবই সাধারণ জিনিস ছিল, যেমন জিনের সব কষ্ট চলে যাওয়া, দ্বিতীয়টি চায়ে চুমুক দেওয়া ইত্যাদি আর কি। আর তৃতীয় ইচ্ছাটি অ্যাথেলিয়া ভাবতে শুরু করে যে এরপর যেন জিনের সাথে আর কখনো দেখা না হয়। এই ভাবনা মনের মধ্যে আনতেই জিন চিৎকার করে ওঠে, আর সাথে সাথে বোতলটি ভেঙে যায়। হঠাৎ করে কিছু শব্দ সৃষ্টি হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে গিয়েছিল। অ্যাথেলিয়া তখন কিছুটা শান্ত হয় এবং তার পরের গল্প সে শুনতে চায়। জিন কাজের ফাঁকে তার গল্প বলতে থাকে। একজন এতিম মেয়ে, ওর নাম জেফির। 12 বছর বয়সে তার থেকে অনেক বড় একজন ধনী ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়। এই বণিকের 2 জন বয়স্ক স্ত্রী ছিল, যারা জেফিরকে একদমই পছন্দ করত না। আবার জেফিরও ভাবত বাড়ির সকল চাকর বাকর সহ সর্বদা সবাই নাকি তাকে উপহাস করে। একদিন রান্নাঘরে মাছ কাটার সময় একটা বোতল মাছের পেট থেকে বের হলে ওইটা জেফিরের স্বামীর চোখে পড়ে। যুবতী স্ত্রীর ভালোবাসা পাওয়ার আশায় এই ভদ্রলোক বোতলটা জেফিরকে উপহার হিসেবে দেয়। জেফির বেশ চালাক এবং কৌতূহলী একটা মেয়ে। বোতলটি খোলার সময় জিন দ্রুত সেই বোতল থেকে বেরিয়ে আসে। ব্যাপারটা এমন ছিল যে মনে হয় জেফির তার জন্যই অপেক্ষা করছিল। তাকে তার অবসর সময়ের তৈরি সমস্ত জিনিস এক এক করে সে দেখাতে শুরু করে। দুর্ভাগ্যবশত কেউ জেফিরকে গুরুত্ব সহকারে নেয়নি, কারণ সে একজন নারী। তার প্রথম ইচ্ছা ছিল যতটা সম্ভব জ্ঞান চাওয়া। অবশ্য জেফিরকে এক গাদা বইয়ের স্তূপ উপহার দিতে পেরে জিন নিজেও বেশ খুশি হয়েছিল। এই বইগুলো তার স্বামীর কাছ থেকে লুকানোর জন্য তারা সেগুলো একটা বিশেষ প্রসেসে জাদুর বোতলের ভিতরে একটা একটা করে ভর্তি করে রাখে। জিন তার সাথে অনেক সময় কাটিয়েছে। সে তাকে সব ধরনের বিজ্ঞান ও ভাষা শেখায় এবং তারা অবশেষে একে অপরের প্রেমে পড়ে যায়। যত সময় যেতে লাগে জেফির তত কম লাজুক হতে থাকে। সে তার স্বামীর বিরুদ্ধে মনে মনে আন্দোলন করত। জেফির যখন তার স্বামীর সাথে সময় কাটাতো তখন জিন রুম ছেড়ে বেরিয়ে আসতো এবং নতুন নতুন গল্প সংগ্রহ করার জন্য আকাশে ঘুরে বেড়াতো। ফিরে এসে সেই সব গল্প সে জেফিরকে শোনাতো। কিন্তু জেফিরের মন এবার অন্যদিকে। দিন রাত একাকার করে সে একটা গণিতের সমাধান করতে পারছিল না। তখন তার দ্বিতীয় ইচ্ছা স্বরূপ জিন তাকে খোলা চোখে স্বপ্ন দেখার ক্ষমতা দেয়। শেষ পর্যন্ত জেফির সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করতে সক্ষম হয়। সে এক পর্যায়ে তার রাজ্য ছেড়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে জেফিরকে তৃতীয় ইচ্ছা করা থেকে বিরত থাকতে বলে। এদিকে দিন দিন জেফির ভীষণ জেদি হয়ে ওঠে।
এই জন্য না জানি জিন আবার কখন যেন তার স্বামীর মতো তাকে আবার বন্দি করে ফেলে, কারণ সে যতই কিছু করুক না কেন সে এই মহল থেকে কখনোই বাইরে যেতে পারতো না। ঘটনার এক পর্যায়ে তাদের মধ্যে ভীষণ ঝগড়া শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে জিন তাকে শান্ত করার জন্য নিজ ইচ্ছাতেই ওই বোতলের মধ্যে প্রবেশ করে। সেই সাথে জেফির তার ইচ্ছা অনুযায়ী জিনের সাথে কাটানো মুহূর্তগুলো চিরতরে ভুলে যায় এবং জিন আবার অনির্দিষ্টকালের জন্য ওই বোতলের মধ্যে আটকে পড়ে। এই শেষ ঘটনা শোনার পর অ্যাথেলিয়া এইবার বুঝতে পারে যে তাকে কিছু না কিছু চাইতে হবে। তার ইচ্ছা স্বরূপ নিজের বিনিময়ে সে তাকে ভালোবাসতে চায়, যাতে তারা একসাথে থাকতে পারে। জিন তার ইচ্ছা গ্রহণ করে এবং তারা একসাথে কিছু সুন্দর সময় কাটায়। পরের দিন অ্যাথেলিয়াকে লন্ডনে তার বাড়িতে ফিরে যেতে হবে। অনেকগুলো বোতলের মধ্যে সে জিনকে একটি নতুন বোতল অফার করে, যাতে করে সে তার সাথে ভ্রমণ করতে পারে। বিমানবন্দরে সে বোতলটি তার পকেটে রাখার চেষ্টা করে, কিন্তু স্ক্যানার এটি শনাক্ত করবে ভেবে বোতলটি সে নিজের হাতে রেখে দেয়। ঠিক সেই সময় নিরাপত্তা অফিসার তাকে এটি ট্রেতে রাখতে বাধ্য করে। স্ক্যানার বা কনভেয়ার বেল্ট থেকে যে রশ্মি নির্গত হয় তাতে জিনের ক্ষতি হতে পারে, এই ভেবে অ্যাথেলিয়া বেশ ভেঙে পড়ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে বোতলটি এমন দুর্ঘটনার শিকার হওয়া থেকে বেঁচে যায়। তারা পৌঁছে গেলে জিনকে এই বড় শহরে অভ্যস্ত হতে হবে, কারণ বাতাসের সমস্ত ধ্রুবক, শব্দ এবং বৈদ্যুতিক তরঙ্গ তার ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলে। তারা দুজন একসাথে একটি শান্তিপূর্ণ বাসায় তৃপ্তিতে জীবনযাপন শুরু করছিল। যখনই অ্যাথেলিয়া তার কাজের জন্য বাইরে বের হয়, জিনও বাইরে চলে যায়। উন্নত চিকিৎসার সার্জারি কৌশল, কোলাইডার এবং অন্যান্য নানান ধরনের মানুষের আবিষ্কৃত সর্বশেষ জিনিসগুলি সে দেখতে থাকে। এতদিনে বোতলে বন্দি থাকার কারণে বর্তমান পৃথিবীর অনেক কিছুই তার অজানা রয়েছে। কোনো একদিন বিকেলে অ্যাথেলিয়া কাজ শেষে বাসায় এসে দেখে বেসমেন্টের নিচে জিন ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। শহরের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবের কারণে তার শরীর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। দিন দিন সে মৃত্যুর দিকে যাচ্ছে, কিন্তু সে অ্যাথেলিয়াকে তা কখনো বুঝতে দেয়নি। তাদের মধ্যে কিছুক্ষণ আলাপচারিতায় অ্যাথেলিয়া বুঝতে পারে যে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। সে এও বোঝে যে তাদের মধ্যে জোরপূর্বক সম্পর্ক করা কখনোই উচিত হয়নি। তাই সে শেষ পর্যন্ত জিনকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং শেষ ইচ্ছা ব্যক্ত করে। সাথে সাথে বোতলটি ভেঙে যায়। সেই সাথে এই প্রথম জিনকে একটু হাসতে দেখা যায়। অ্যাথেলিয়া ঘুমিয়ে পড়ার পর জিন তার আসল রাজ্যে ফিরে আসে। পরের দিন সকালে জিনের ব্যবহার করা জুতা এবং জ্যাকেট একটি বক্সের ভিতর ভরে সেইখানে নিয়ে যায়, যেখানে তার প্রথম স্বামীর বক্সটি ছিল। 3 বছর পর অ্যাথেলিয়া জিনের সমস্ত গল্প নিয়ে একটা বই লেখে এবং সেটিকে সে চিত্রিতও করে। যেই দিন লেখা শেষ হয় সেই দিন হঠাৎ করেই জিন তার কাছে চলে আসে। তখন আমরা বুঝতে পারি যে মাঝে মাঝেই অ্যাথেলিয়ার সাথে সে দেখা করতে আসতো। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।